এই মুহূর্তে জুলাই সনদের কবর হচ্ছে। জানাজা আগেই হয়েছিল, আজ শুধু কবর হলো না, কোনো ব্যক্তি মানুষের নয়, জাতি রাষ্ট্র হিসাবে বাঙালির, দেশ হিসাবে বাংলাদেশের, জাতীয় ইতিহাসের, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের 4 মূলনীতি সহ বাংলাদেশের গণতন্ত্রেরও আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর হচ্ছে। যেখানে এক সময় জনগণের প্রতিনিধিরা সংবিধান রক্ষার শপথ নিয়ে বিতর্কে অংশ নিতেন, আজ সেখানে বসানো হলো সেই সংবিধানেরই প্রতীকী একটি কফিন বা কবর। নামটা রাখা হয়েছে জুলাই সনদ। শুনতে মহিমান্বিত, ভেতরে আসলে কিছু নেই, ফাঁপা। এই কবরের মাটি শুধু এক দলিলের উপর পড়ছে না, পড়ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র চেতনার উপর। জুলাই সনদের গল্প শুরু হয়েছিল তথাকথিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি পরিকল্পিত রাষ্ট্র দখল, যাকে তখন গণ অভ্যুত্থান, বিপ্লব, কত না নামে বাজারজাত করার চেষ্টা হয়েছিল। কিন্তু ইতিহাসের চোখে রাষ্ট্র দখলই চর দখলের মতো। চর দখলকে কেউ বিপ্লব বলে না, যতই তাতে জনতার শব্দ জুড়ে দেওয়া হোক না কেন। নির্বাচিত সরকার উৎখাত করে সংবিধান স্থগিত রেখে প্রায় সেনাবাহিনীর ছায়ায় প্রশাসন চালানো, এসবের নাম বিপ্লব নয়, সন্ত্রাস। আজকের জুলাই সনদ সেই সন্ত্রাসের রাজনৈতিক বৈধতা তৈরির চেষ্টা, একটি দলিল যার ভেতরে ইতিহাসের বুকের উপর হাঁটছে ক্ষমতার লুটপাট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিগত 5ই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেটি পরবর্তীতে রূপ নিচ্ছে এই সনদে। বলা হয়েছিল এটি হবে জাতীয় ঐক্যের দলিল, কিন্তু ঐক্য কোথায়? এনসিপি, যে দলটি অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল, তারা এখন বলছে আইনি ভিত্তি ছাড়া সনদ অর্থহীন, তারা আসলে সাইন করবে না। বামপন্থী দলগুলো, সিপিবি, বাসদ, জাসদ সবাই সরে গেছে এই সনদ থেকে, এমনকি গণফোরাম পর্যন্ত আপত্তি তুলেছে। অর্থাৎ যাদের নামে এই জাতীয় ঐক্য গড়া হয়েছিল তারাই এতে অনাস্থা জানিয়েছে। তাহলে প্রশ্ন হলো, যে দলিল নিজের জন্মের দিনই বৈধতা হারায়, সেটি কিভাবে ঐক্যের প্রতীক হতে পারে? এটি কোনো ঐক্যের নথি নয়, এটি বিভেদের খসড়া। আগেই বলেছি, এটি বাংলাদেশকে ধ্বংসের একটি দলিল। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো সেই ধারাটি যেখানে বলা আছে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলে সনদের বিধান প্রাধান্য পাবে। এই বাক্যটা সংবিধানের বুকের উপর বসানো হয়েছে এক নিষ্ঠুর বুটের মতো, সেনাবাহিনীর বুটের মতো। যদিও পরে শব্দগুলো বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারা আত্মা রয়ে গেছে অন্যভাবে। চূড়ান্ত সংস্করণে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ আদালতের মুখ বন্ধ, বিচার প্রক্রিয়া বন্ধ, প্রশ্ন করার অধিকারও বন্ধ। যেমনটি ইন্ডেমনিটি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে, নির্বিচারে যারা খুন করেছে, পুলিশদেরকে হত্যা করেছে, তাদেরকে যেরকম ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এখানেও সেই ইন্ডেমনিটি। কেন এদের বারবার ইন্ডেমনিটি দরকার হয় বলেন তো? বঙ্গবন্ধুকে হত্যা করে ইন্ডেমনিটি দরকার হয়েছে, জুলাই সন্ত্রাসীদের ইন্ডেমনিটি দরকার হচ্ছে, কেন এদের বারবার ইন্ডেমনিটি দরকার হয়? এটি এমন একটি দলিল যা নিজের উপর আইন, নিজের উপর সংবিধান, নিজের উপর বিচার। এটি আইন নয়, এটি রাষ্ট্রের বন্দিত্বের ঘোষণাপত্র। 1972 সালের সংবিধানের 4 মূলনীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জুলাই সনদে সেগুলোর জায়গায় আসছে কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতি। শব্দগুলো মিষ্টি, কিন্তু এর ভেতরে লুকানো আছে ভয়ানক এক সরে যাওয়া, পলায়ন বৃত্তি। ধর্মীয় সম্প্রীতি কথাটা শোনায় নিরীহ, কিন্তু তা আসলে ধর্মনিরপেক্ষতার বিকল্প হতে পারে না। এটি ধর্মনিরপেক্ষতাকে খুন করা। যে ভাষা এক সময় পাকিস্তানি শাসকের মুখে ছিল, সেই ভাষা আজ নতুন প্যাকেটে ফিরে এসেছে বাংলাদেশে। সনদে আরো বলা হয়েছে কেউ একটানা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একই সঙ্গে দলীয় প্রধানও থাকতে পারবেন না। তত্ত্বে এটি ক্ষমতার ভারসাম্যের চেষ্টা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি প্রহসন। যে সরকার নিজেই আইনি ভিত্তিহীন, যার অস্তিত্ব বন্দুকের নল থেকে, তার মুখে গণতন্ত্রের কথা এক ধরনের হাস্যকর রসিকতা। বন্দুকের ছায়ায় ক্ষমতা দখল করে যারা এসেছে তারা ভারসাম্য নয়, নিয়ন্ত্রণ চায়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবও সেই নিয়ন্ত্রণেরই অংশ। উচ্চকক্ষের সদস্যরা জনগণের ভোটে নয়, দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে মনোনীত হবেন। অর্থাৎ এটি হবে দলীয় কোটার নতুন সংস্করণ। ওই যে 50 সেট অলংকারের কথা বলেছিলেন এক সময় শফিক রেহমান, এই উচ্চকক্ষ আবার অলংকার হয়ে যাবে, যেখানে স্বতন্ত্র চিন্তা, ভিন্ন মত বা নাগরিক কণ্ঠের কোনো জায়গা থাকবে না। এটি গণতন্ত্র নয়, এটি রাজনৈতিক পুতুল খেলা। 70 অনুচ্ছেদে প্রস্তাব করা হয়েছে এমপিরা অর্থ বিল এবং আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে স্বাধীনভাবে মত দিতে পারবেন।
শুনতে ভালো, কিন্তু একটি অবৈধ সরকার যেখানে সংসদে এমপি পাঠায় নিজস্ব বন্দোবস্তের মাধ্যমে, সেখানে সেই স্বাধীনতা আসলে কতটুকু সত্যি হবে বলেন তো? এই স্বাধীনতা শব্দটি কেবল সাজসজ্জা, একটি ফাঁদ যার ভেতরে থাকবে কেনা বেচা, দর কষাকষি আর আনুগত্যের রাজনীতি। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে একটি শব্দ, বৈধতা। জুলাই সনদের কোনো আইনি জন্ম নেই, এটি আদালতে টিকে না বা টিকবে না, সংবিধানে মানায় না, জনগণের ভোটে গঠিত নয়। এটি একটি মৃত জন্ম, স্টিলবর্ন ডকুমেন্ট। যেদিন এটি ঘোষণা করা হয়েছিল সেদিনই এটি মরে গিয়েছিল। আমি বলেছিলাম তার জানাজা পড়া হয়ে গেছে, আজ শুধু তার কবর সম্পন্ন হচ্ছে। নিশ্চয়ই আপনারা টিভিতে সেটি দেখতে পাচ্ছেন এখন। আর সেই কবরের জায়গা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, যেখানে স্বাধীনতার শপথ উচ্চারিত হয়, যেখানে রাষ্ট্রের আত্মা নামানো হয়, মানে সেইখানে রাষ্ট্রের আত্মা নামানো হচ্ছে মাটির নিচে, কবরে। এখানে জনগণের ভোট নেই, প্রধান উপদেষ্টার স্বাক্ষর নির্ধারণ করছে আইন। এখানে গণতন্ত্র নেই, নির্দেশ শাসন করছে, মানে কোথা থেকে নির্দেশ আসছে, বিদেশিদের নিয়ে এসে বসানো হয়েছে এই সনদ তৈরি করার জন্য, বাংলাদেশিদের ঘাড়ে, বাঙালির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। এখানে গণতন্ত্র নেই, নির্দেশ আছে, আগেই বললাম যে কথা। আর এই দাফনের সাক্ষী এক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যিনি বিশ্বে শান্তির দূত, কিন্তু নিজের দেশে তিনি রাষ্ট্র দখলের কারিগর। তিনি হচ্ছেন সুদখোর, জনগণের রক্তচোষা হিসেবে পরিচিত। রাষ্ট্র দখল কখনো বিপ্লব হয় না, হতে পারে না। ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত সব হিসেব নেওয়া হয়। যে সংবিধান মুক্তিযুদ্ধের রক্তে লেখা হয়েছিল, যেখানে লেখা ছিল জনগণই রাষ্ট্রের মালিক, আজ সেটি বন্দী হয়ে যাচ্ছে। আজকে যারা সনদের কবর দিচ্ছে তারা শুধু একটি দলিল নয়, একটি জাতিকে পুঁতে দিচ্ছে মাটির নিচে। এখনই হয়তো পাঠ্য বইতে লেখা হয়ে যাবে যে জুলাই সনদ আসলে জাতীয় ঐক্যের দলিল, কিন্তু ইতিহাসের আদালতে এটি লেখা থাকবে রাষ্ট্র দখলকারীদের অঙ্গীকারনামা হিসাবে। কারণ জনগণের অংশগ্রহণ ছাড়া, সংবিধানের শপথ গ্রহণ করা ছাড়া, অস্ত্রের ভয় দেখিয়ে গৃহীত কোনো দলিল কখনো জাতীয় সনদ হতে পারে না, হয় না কোনো দেশে। আজ দক্ষিণ প্লাজায় যা ঘটছে তা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি যুগের অন্তিম অধ্যায়। জুলাই সনদের কবর মানে কেবল এক কাগজের দাফন নয়, এটি বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা আর রাষ্ট্রের নৈতিক ভিত্তিরও মৃত্যু। এই দাফনের পর হয়তো সব শান্ত, সব নিস্তব্ধ মনে হবে, কিন্তু ইতিহাসের মাটি বড় অস্থির। একদিন সেই মাটি কবর ফুঁড়ে উঠে আসবে। তখন এই জুলাই সন্ত্রাসীরা কোথায় পালাবে বলুন তো? তখনকার প্রেসার গ্রুপ এদের পালাতে দেবে তো? দেখা যাক সময় এবং ইতিহাস আমাদের কোথায় নিয়ে যায়। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, আওয়ামী লীগ যে কোনো সময় বিপদ কাটিয়ে উঠবে, মহাবিপদে বিএনপি। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। কথা বলবার আগে আমরা রাকসু নির্বাচনের ফলটা একটু দেখে আসতে চাই, তারপরে আলাপ করতে চাই। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে পুরনো যে 4টি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। আমরা রাকসুর ফলাফলটা দেখি যে রাকসুতে, কেন্দ্রীয় রাকসুর মোট পদ হচ্ছে 23টি। 23টির মধ্যে 20টিতে ছাত্র শিবির জয়ী হয়েছে, জয় পেয়েছে, এবং অন্য প্যানেল থেকে 3টি পদ পেয়েছে। এর মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় একটি বিষয় যে ডাকসু, জাকসু, চাকসু নির্বাচনে ছাত্রদল কোনো পদ না পেলেও রাকসুতে গিয়ে একটি পদ পেয়েছে। তাও আবার সেটি ছাত্রদল বা বিএনপির জন্য নয়, যিনি সেখানে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী, যিনি এক নারী, তিনি জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। তার জাতীয় ইমেজের কারণে তিনি ছাত্রদলের প্যানেল থেকে ভোট করে জয়ী হয়েছেন। তাহলে আপনি যদি ছাত্রদলের অর্জন চিন্তা করেন, তাহলে অর্জনের পাল্লাটা ছাত্র সংসদ নির্বাচনে একদম জিরো। এবং এই জিরো হবার ফলে দাঁড়াচ্ছে কি? ছাত্র শিবিরের জয় জয়কার অবস্থা। ছাত্র শিবিরের মূল দলকে জামাতে ইসলামী বাংলাদেশ, আর ছাত্রদলের মূল দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই যে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে ভরাডুবি, ভয়ঙ্কর ভরাডুবি, এরপরে বিএনপি ভাবছে ক্ষমতায় যাবে। বিএনপি যদি এর পরেও ভেবে থাকে যে ক্ষমতায় যাবে, তাহলে বিএনপির জন্য আরো বিপদ, মহাবিপদ। আমি শুরুতেই বলেছিলাম যে আওয়ামী লীগ বিপদ যে কোনো মুহূর্তে কাটিয়ে উঠবে।
আর বিএনপি মহা বিপদে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই মুহূর্তে যে দুটি দলকে প্রধান রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, বাংলাদেশের 55 বছরে সবচেয়ে বেশি সময় দেশ পরিচালনা করা দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, কে বেশি বিপদে? আমি বলবো বিএনপি মহা বিপদে। 10 নম্বর মহা বিপদ সংকেত তার উপরে যাচ্ছে, বিএনপির উপরে। আর আওয়ামী লীগ হ্যাঁ বিপদে আছে, কিন্তু আওয়ামী লীগের এই বিপদ যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ইউটার্ন করে রাজনীতিতে ফুল ফেজে ফিরতে পারে, এবং ফিরলে সেটি হবে বাংলাদেশের মানুষ সেটাকে গ্রহণ করবে। কারণ গত 14-15 মাসে যে অবস্থা হয়েছে তাতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করছে যে আওয়ামী লীগকেই প্রয়োজন। আরেকদিকে আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের সেনাবাহিনী, আওয়ামী লীগের সব জায়গায় যে গত 16 বছরের কর্মের কারণে তাদের লোকজন এখনো পর্যন্ত বসে আছে। সীমিত সংখ্যক লোকের কাছে তারা জিম্মি হয়ে আছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি রাজনীতিতে কামব্যাক করে, এই যে গত 15 মাসের ব্যর্থতা বিএনপির উপরে যাবে, জামাতের উপরে যাবে, এনসিপির উপরে যাবে, ইউনূস সরকার তো নির্বাচন করবে না। সেই প্রভাবটা এদের উপরে পড়বে এবং আওয়ামী লীগের উপর ইতিবাচক প্রভাব পড়বে। আর যদি ইউনূস সরকার কিংবা সেনাবাহিনীর খুব সীমিত একটি অংশ, আমি বারবারই বলি সেনাবাহিনীর বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির, কিন্তু তারাও জিম্মি হয়ে আছে ওই সীমিত সংখ্যক মানুষের মধ্যে। এই সীমিত সংখ্যকই আমাদের ভাগ্য নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আমাদের কলকাঠি নাড়ছে। এই বিদ্যমান ব্যবস্থায় যদি ডক্টর ইউনূসের সরকার নির্বাচন করতে পারে, আওয়ামী লীগকে বাইরে রেখে জামাতকে ক্ষমতায় মসনদে বসানো, এটা একদম নিশ্চিত। কিন্তু এখানে আন্তর্জাতিক নানা রকম খেলা আছে। এই আন্তর্জাতিক খেলার কারণে চাকসু নির্বাচন যেভাবে করা যাচ্ছে, জাতীয় নির্বাচনটা সেইভাবে করে জামাতকে ক্ষমতায় বসানো যাবে কিনা সেটি কিন্তু বিরোধী দলের প্রশ্ন। তবে একটি কথা বলে রাখি, জামাত কিন্তু বসে নেই। হাজার হাজার কোটি টাকা লাগিয়ে, লবিস্ট লাগিয়ে তারা কিন্তু অনেক অগ্রগামী, তারা কূটনৈতিক ভাবে ম্যানেজ করবার চেষ্টা করছে। বিএনপি এখনো শিশু হয়ে বসে আছে, এমনকি ভারতকে ম্যানেজ করবার জন্য লবিস্ট পর্যন্ত লাগানোরও চেষ্টা করছে। ভারত যদি ম্যানেজ হয়ে যায়, যদি ভারত বলে, আওয়ামী লীগ কেউ বলে যে আওয়ামী লীগ নির্বাচন করবে, সবকিছু হবে, আওয়ামী লীগ একটা অপেক্ষা করুক, ওরা ক্ষমতায় যাক, আপনি কি অবাক হবেন? ভারতকে যদি জামাত ডিস্টার্ব না করে, এই প্রতিশ্রুতি যদি দেয়, কেন ভারত আফগানিস্তানকে কোলে তুলে নিচ্ছে না? পাকিস্তানকে শায়েস্তা করার জন্য আফগানিস্তানকে কোলে তুলে নিয়েছে। কদিন আগে দেখলেন না, আফগানিস্তান একটা গোড়া, একটা তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লি সফরে এসেছেন। এতই গোড়া, এতই উগ্র, নয়াদিল্লি সফরে এসে সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের নয়াদিল্লির মাটিতে প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলেন। সেই আফগানিস্তানকে কোলে তুলে নিয়েছে। মুসলিম হিন্দু বড় কথা নয়, ভারত যেটা চায়, ভারত সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে খুব সহজে কেউ যদি খুব ডিস্টার্ব না করে, কারোর সাথে ক্যাচালে যেতে চায় না, সোজা কথা যেটি। আজকে যদি জামাত লবি করে ভারতকে ম্যানেজ করে ফেলতে পারে, তাহলে কি হতে পারে? জামাত ক্ষমতায়, কিন্তু সেটা আসলে হবে না, সেটা দূর কি বাত। তবে আমি বারবার শুরুতে যেটা বললাম যে এই মুহূর্তে আওয়ামী লীগের চেয়েও আসলে ভয়াবহ বিপদে আছে বিএনপি। এইভাবে যদি চলতে থাকে, বিএনপি যে স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পরেই আমরাই ক্ষমতায় আসবো, সেই স্বপ্ন তো ইতিমধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়েছেই। বিএনপি বিদ্যমান ব্যবস্থায় বলুন কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বলুন, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, অসম্ভব। জামাত ক্ষমতায় আসবে, তবু বিএনপি নয়। আর ওই যে বললাম যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে পাল্টে যাবে, পাল্টে গিয়ে আওয়ামী লীগের যে ব্রেকটা হওয়ার কথা ছিল, আমি বারবার বলি, এই কথাগুলো আমি রিপিট করব আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগের ব্রেকের প্রয়োজন হবে না যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটি হয়। আবার বিশেষ কারণে দেখা যাচ্ছে বাংলাদেশি সেন্টিমেন্ট একটা খুব বড় অংশ এখনো পর্যন্ত, ইয়াং জেনারেশন বিশেষ করে জেনজি, আওয়ামী বিরোধী একটা সেন্টিমেন্ট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বসে আছে। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। ওই জেনজির মধ্যে আওয়ামী লীগ ঢুকতে পারেনি, এই জায়গায় ব্যর্থতা আছে। এই জেনজিকে ফলো করে যদি কেউ পরামর্শ দেয় যে আওয়ামী লীগ তোমরা এক টার্ম ব্রেক দাও, তোমরা বিরোধী দলে যাও, ঠিক আছে আমরা জামাতকে ক্ষমতায় দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? তাহলেও বিএনপি ক্ষমতায় আসা হচ্ছে না। আবার যদি মনে হয় যে না আওয়ামী লীগ স্বাভাবিক নির্বাচন হবে, কোনো নির্বাচনিক টেম্পারমেন্ট হবে না, আওয়ামী লীগ ক্ষমতায়। কাজেই
আমি আলাপটা যেটি দিয়ে শুরু করেছিলাম যে এই যে এত এত অ্যাসিড টেস্ট হয়ে গেছে, এতগুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বা বিএনপি একটি পদও পায় না, সেই বিএনপি যদি এখনো আশা করে, স্বপ্ন দেখে যে তারা ক্ষমতায় যাবে, এটি এক প্রকার অসম্ভব। যে কয়দিন টেম্পু স্ট্যান্ডের খবরদারিত্ব করা সম্ভব করে নিন, বালুমহাল হাট বাজারের খবরদারিত্ব করা সম্ভব করে নিন, এখন ক্ষমতায় নেই তাও করে নিন, কিন্তু কদিন পরে বালুমহাল টেম্পু স্ট্যান্ডের দখলদারিত্ব কিন্তু থাকবে না। এই কয়েকদিনের মধ্যে আপনারা এই একটা নির্বাচন হলে বা এই সরকার পরিবর্তন হলে কয়েকদিনের মধ্যে আপনারা সেখান থেকে বিতাড়িত হবেন। পরিস্থিতি কিন্তু তেমনটাই বলছে।